আজকে একটা ড্রামা পড়াবো যেটার নাম রাইডার্স টু দ্য সি। লিখেছেন জন মিলিংটন সিঞ্জ। এটা পুরো ড্রামাটা আমি ড্রামার আকারে পড়াবো না, আমি গল্প আকারে পড়াবো এবং আমি ইংলিশ যেরকমভাবে ইংরেজি গল্প লাইন বাই লাইন পড়ে ওরকমভাবেই পড়াবো। তাহলে কি ইংলিশ ব্যাপারটাও তোমাদের সুবিধা হবে জানতে, নোট ফোট বানানোর হলে নিজেরাই বানাতে পারবে। প্রথমে আসবো জন মিলিংটন সিঞ্জের ব্যাপারে। ওনার জন্ম 1871, মৃত্যু 1909। উনি ছিলেন একজন আইরিশ নাট্যকার। তার মানে কোন দেশের লোক? আয়ারল্যান্ডের। ইনি কী করতো না, আয়ারল্যান্ডের যে গ্রামীণ মানুষ ছিল, হ্যাঁ, দ্বীপ অঞ্চলের যে মানুষ, তাদের জীবনের যে বাস্তব দিক সেটাকে উনি কাব্যিকভাবে তুলে ধরেছেন। এই যে নাটকটা, এটা কেমন টাইপের নাটক, জনরা কেমন, এর অ্যাক্ট কতগুলো, সিন কতগুলো? এটা একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। ট্র্যাজেডি ড্রামা কাকে বলে? যেটার এন্ডিং দুঃখজনক হয়। এবং এটা ওয়ান অ্যাক্ট ড্রামা, এক অঙ্কের ট্র্যাজেডি ড্রামা। এটার টাইম আর কনটেক্সট কি, একটা সময়ে একটা তো লেখা হয়েছে এটার, এবং এটা কোনো একটা প্রেক্ষাপটে লেখা হয়েছে। সেটা কি না, নাটকটা 1909 সালে রচিত এবং আয়ারল্যান্ডের আরান দ্বীপে অবস্থিত। আয়ারল্যান্ডের আরান দ্বীপে। এখানে ওখানকার যে জেলেদের জীবন, যারা প্রতিদিন সমুদ্রে মারা যাচ্ছে মৃত্যু ভয়ে, হ্যাঁ, সমুদ্রের সাথে লড়াই করছে, সেই দিকটাই তুলে ধরা হয়েছে। ক্যারেক্টার কারা কারা আছে এখানে? মৌরিয়া আছে, যে হচ্ছে একজন বৃদ্ধা মা, এবং এই মৌরিয়াই হচ্ছে এই নাটকের সেন্ট্রাল ক্যারেক্টার। এবং এছাড়া আছে ক্যাথলিন। ক্যাথলিন হচ্ছে এই মৌরিয়ার বড় মেয়ে। আর আছে নোরা, ছোট মেয়ে। এছাড়া বার্টলি আছে এই নাটকের মধ্যে, যে হচ্ছে এই মৌরিয়ার বেঁচে আছে এমন একমাত্র লাস্ট ছেলে, বার্টলি, যে এখনো বেঁচে আছে। এছাড়া এই নাটকে ক্যারেক্টার নেই, তবে নাম উল্লেখ কিছু লোকের আছে, যেমন মাইকেল, যে অলরেডি মৃত, মৌরিয়ার ছেলে। আরও কিছু কিছু ছেলে আছে, যেরকম প্যাচ, শন, সিমাস, ঠিক আছে। এবং এরা সবাই সমুদ্রের পাড়ে বাড়ি, সকলেই সমুদ্রে ডুবে নিখোঁজ হয়ে গেছে, মারা গেছে। এটুকু বোঝা গেল। তো নাটকটা এবার আমি গল্পের আকারে ইংলিশে পড়ে বাংলা মানে সহ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই নাটকের যে সিন বা সেটিং সেটা বলা হচ্ছে। পভার্টি, সি, মিসিং মেন, অন এ কোল্ড ইভিনিং ইন এ স্মল আইল্যান্ড কটেজ। অর্থাৎ এক শীতল সন্ধ্যার কুটিরে, যেখানে সমুদ্র, অভাব ইত্যাদির সেটিংয়ে একটা সন্ধ্যাবেলার দৃশ্য, যেখানে একটা ছোট্ট কুটিরে ক্যাথলিন অ্যান্ড নোরা সিটস উইথ বান্ডেল অফ ক্লোদিং। তারা কিছু জামা কাপড়ের বান্ডেল নিয়ে বসে আছে। সেন্ট বাই দ্য প্রিস্ট। এই জামা কাপড়ের বান্ডেল কে পাঠিয়েছে? একজন চার্চের প্রিস্ট, খ্রিস্টান পুরোহিত পাঠিয়েছেন। দে হুইসপার, তারা ফিস ফিস করে কথা বলছে। বিকজ, কারণ, দেয়ার মাদার, তাদের যে মা, তার নাম কি? মৌরিয়া, হ্যাজ লস্ট সো মেনি সন্স, সে তার অনেক বাচ্চা ছেলেকে হারিয়েছে, টু দ্য সি, সমুদ্রে হারিয়েছে, দ্যাট এনি নিউজ অফ এ বডি, যে কোনো বডি, লাশ, এর যদি খবর পায়, উইল ব্রেক হার হার্ট, ওর মায়ের হৃদয় তছনছ হয়ে ভেঙে যায়, কষ্ট পায় মা। কারণ সন্তানকে হারানো কোনো মাই কিন্তু পারে না নিতে। দ্য হাউস হোল্ড অ্যাটমসফিয়ার ইজ ওয়ান অফ ওয়েটিং অ্যান্ড ড্রেড। এবং তাদের এই যে মানে ঘড়ির যে কাটা, বলতে গেলে হাউস হোল্ড অ্যাটমসফিয়ার বা পরিবেশটা, মানে অপেক্ষা করছে কোনো একটা ভয়ানক কিছুর অপেক্ষা। দ্য সি ব্রিংস বোথ লিভলিহুড অ্যান্ড ফিউনারেল। সমুদ্র আমাদের কি দেয়? ওদেরকে কি দিচ্ছে? মাছ ঠাছ তুলে ওরা বেঁচে আছে। তো সমুদ্র যেরকম একদিকে ওদের বেঁচে থাকার রসদ দিচ্ছে, জীবিকা দিচ্ছে, আবার অন্যদিকে কিন্তু সমুদ্র কেড়েও নিচ্ছে, তাই না? কত মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এই যে এখানে একটা পোটলার ঘটনা দিয়ে যে শুরু হলো গল্পটা, মানে জামা কাপড়ের বান্ডিল, হ্যাঁ, এটা
একটা বেশ রহস্য তৈরি করলো নাটকটার মধ্যে, যে কার জামা, কিসের পোটলা, তাই না? তো আর মরিয়াকে কেন জানাবে না? হ্যাঁ, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জামাগুলোর সঙ্গে নিশ্চয়ই কারোর একটা মৃত্যু জড়িয়ে আছে। নেক্সট কি হচ্ছে, ক্যাথলিন অ্যান্ড নোরা এক্সামাইন দ্য প্রিস্টস বান্ডেল ইন সিক্রেট। ওরা সিক্রেটলি, গোপনে প্রিস্ট যে জামা কাপড়ের বান্ডিল পাঠিয়েছে সেটাকে সিক্রেটলি ও এক্সামাইন করছে, পরীক্ষা নিরীক্ষা করছে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্লোজ অ্যাজ মাইকেল। আমি আগেই বলেছিলাম মাইকেলকে মৌরিয়ার সেই এক ছেলে। এখন সেই মাইকেলের জামা কাপড় ওরা চিনতে পেরেছে। দে ডিসাইড নট টু টেল মৌরিয়া ইমিডিয়েটলি। ওরা ডিসাইড করলো যে মৌরিয়াকে এক্ষুনি আমরা বলবো না, কারণ শি ক্যান নট বিয়ার অ্যানাদার লস। কারণ সে অলরেডি হয়তো কোনো না কোনো ছেলেকে অলরেডি এর আগে হারিয়েছে, শন ইত্যাদিকে, এবং এখনই আবার যদি মাইকেলের মৃত্যুর খবর জানাই, মা নিতে পারবে না। দ্য গার্লস সিক্রেসি শোজ, এই যে মেয়েগুলো এই মৃত্যু খবরটাকে বা এই বিষয়টাকে যে সিক্রেট রাখছে, এটা কি শো করছে? দেয়ার প্রোটেক্টিভ লাভ, তাদের ভালোবাসাটা কতটা রক্ষণশীল। কেন, কার প্রতি ভালোবাসা? ফর দেয়ার মাদার, তার মাকে তারা ভালোবাসে, তাই চায় না মা কষ্ট পাক। আর ফিয়ার অফ হার রিয়াকশান, যে মা কেমন প্রতিক্রিয়া করবে এই খবরটা শুনে, কেমন রিয়াক্ট করবে, সেটারও একটা ভয় ওরা পাচ্ছে। এরপর কি হচ্ছে না, ওদের যে জীবিত ভাই বার্টলি রিটার্নস টু দ্য কটেজ, বাড়িতে আসছে, ওদের কুঁড়ে ঘরে ফিরে আসছে। অ্যান্ড অ্যানাউন্সেস, এবং ঘোষণা করছে, হিজ প্ল্যান টু রাইড অ্যাক্রস দ্য সাউন্ড টু সেল হর্সেস অ্যাট দ্য ফেয়ার, যে সে সমুদ্রে পাড়ি দিয়ে সে ঘোড়া বেচতে যাবে মেলায়। কোথায় যাবে? মেলায় কি বেচতে? ঘোড়া বেচতে। এবার বার্টলি বাড়ি ফিরছে এবং মেলায় ঘোড়া বিক্রির ইচ্ছা প্রকাশ করছে। মৌরিয়া অবজেক্ট করা মানে বাধা দিচ্ছে, যে না, আমি যেতে দেব না তোকে। প্লিডিং অ্যান্ড রিকাউন্টিং পাস্ট লসেস, ওকে অনুরোধ করছে, ওকে মনে করিয়ে দিচ্ছে, দেখ আমি আমার এতগুলো ছেলেকে হারিয়েছি, আমি এর মধ্যে তোকে হারাতে পারবো না। শি ইজ টেরিফাইড অফ লসিং দ্য লাস্ট সন, কারণ সে ভীষণ ভয়াবহত যে আমি আমার লাস্ট ছেলেকে, জীবিত ছেলেকে, যাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি একে হারাতে দিতে পারি না। বার্টলি ইজ ফিলিয়াল বাট প্র্যাকটিক্যাল, বার্টলি কিন্তু ভীষণ দায়িত্বশীল ছেলে, কিন্তু একটু প্র্যাকটিক্যাল, একটু বাস্তববাদী। হি ওয়ান্টস টু আর্ন, বলছে যে মা আমি দেখো আর্ন করতে চাই, আমি টাকা ইনকাম করতে চাই। অ্যান্ড সিজ দ্য জার্নি অ্যাজ নর্মাল ওয়ার্ক, আর ওর কাছে যাত্রাটা একটা সাধারণ যাত্রা, যে বাবা কি হয়েছে, আরে আমার আগে যা হয়েছে হয়েছে, এখন হবে না, এত ভয় পাওয়ার কি আছে, এরকম একটা ব্যাপার। রাদার দ্যান ফেথ, বলছে ভাগ্য, ওর মা মনে করে আমার ভাগ্য ভালো না, আমার ছেলেগুলো সমুদ্রে যাবে, এটাই আমার ভাগ্যে লেখা আছে, তাই আমি চাই না তুই আবার যা, বাইরে বেরো। কিন্তু ও বার্টলির মতে, আরে ঠিক আছে আমরা কাজে যাচ্ছি, সব কিছু কি ভাগ্যতে হয় নাকি? হ্যাঁ, নর্মাল একটা কাজ। এরপর মৌরিয়া ট্রাইজ টু গিভ বার্টলি আ ব্লেসিং, যেহেতু ছেলে মানছে না, তখন মৌরিয়া চেষ্টা করে যে ঠিক আছে আমি ছেলেকে আমার আশীর্বাদ দিই, তাহলে হয়তো আমার ছেলে মানে ঠিকঠাক নিরাপদভাবে থাকতে পারবে। বিফোর হি লিভস, ছেলে বেরোনোর আগে ছেলেকে আশীর্বাদ করলো। বাট আইদার মিসেস হিম অর ক্যান নট কমপ্লিট দ্য রিচুয়াল প্রপারলি, কিন্তু সে ওই আশীর্বাদ করার যে একটা রিচুয়াল, হ্যাঁ, সেটা কমপ্লিট করতে পারলো না। সিন্স স্টেজেস দিস টু শো ম্যাটার্নাল হেল্পলেসনেস, এই যে আশীর্বাদ দিতে চায় কিন্তু সুযোগ মিস হয়, মানে ও আশীর্বাদ করার জন্য রেডি হলেও দিতে পারে না বা তিনি সম্পূর্ণ করতে পারে না, এটা তার অক্ষমতাকে বোঝায়। এবং এখানে সিন্স কি শো করছে যে একটা মা হলে সে কতটা নিরুপায় হয়, যে আমি যেটুকু চাইছি সেটুকু ছেলেটার জন্য কিছু করতে পারছি না। একটা মহিলা, সিঙ্গেল মাদার, সে তার এতগুলো ছেলে মেয়েকে মানুষ করেছে বা করছে বা হারাচ্ছে। শি লেটার রানস টু রিচ হিম অ্যাট দ্য শোর, সে তখন দৌড়ে দৌড়ে যায়, কোথায় যায়? সমুদ্রের তীরে যায়, খাবার নিয়ে, উইথ ফুড
অ্যান্ড ব্লেসিং, যে আমি এবার ছেলেটাকে খাবার দেব আর যে আশীর্বাদটা করতে পারিনি সেটা করব। অন দ্য বিচ, এবং যখন সমুদ্র সৈকতে বা তীরে গেছে, শি বিলিভস, তার মনে হয়েছে, তার বিশ্বাস, শি সিজ বার্টলি রাইডিং আ রেড মেয়ার, যে বার্টলি একটা লাল কালারের ঘোড়ার পিঠে যাচ্ছে, অ্যান্ড বিহাইন্ড হিম, আর ওর পেছনে মাইকেল। মাইকেল জীবিত না মৃত? মৃত। মাইকেল অন এ গ্রে পনি। বার্টলি যাচ্ছে আর ওর পেছন পেছন ওর মা, বিশ্বাস যে আমি দেখেছি মামার ছেলে মাইকেল, সে একটা গ্রে ধূসর রঙের পনি ছোট ঘোড়ায় করে যাচ্ছে। আ স্পেকট্রাল প্রসেশন, অর্থাৎ এটা একটা প্রেত দৃশ্য। দিস ভিশন ফাংশনস অ্যাজ অ্যান ওমেন। আমরা কিন্তু এরকম আমাদের অনেক নিয়ম ঠিয়ম এরকম বিশ্বাস আছে, যেরকম টিকটিকি ডাকলে সত্যি কথা, এই যাওয়ার সময় কেউ হাঁচি দিলে যাত্রা শুভ হয় না, বা এরকম অনেক অনেক থাকে জিনিস। তো আমি আমার জীবিত ছেলের পেছনে মৃত ছেলেকে দেখতে পাচ্ছি, তার মানে কি? আমার এই ছেলেটার বিপদ। তো উনি এটাকে ওমেন মানে একটা বাজে শোকের ইঙ্গিত বলে মনে করলো। দ্য ডেড রিটার্নিং টু লিড দ্য লিভিং অ্যাওয়ে, যে এই ডেড মৃত আমার মাইকেল ছেলে ফিরে এসেছে, রিটার্ন করেছে, কেন? টু লিড দ্য লিভিং অ্যাওয়ে, আমার জীবিত ছেলেটাকে নিজের সাথে নিয়ে যেতে। এরকম ভূতের সিনেমাতে আমরা দেখেই থাকি যে ভূত এসছে আরও সবাইকে নিয়ে যেতে মেরে মেরে, সেম। এই যে দর্শনটা সরাসরি বার্টলির কোন জিনিসটাকে পূর্বাভাস দিচ্ছে? বার্টলি যাচ্ছে আর বার্টলির পেছন পেছনে ওর মৃত দাদার ছায়া দেখতে পাচ্ছে, বা দেখতে পাচ্ছে মৃত দাদা যাচ্ছে। তো এখান থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে কি ঘটতে পারে এবার? বার্টলির মৃত্যু, তাই না? তো এটা একটা সেই মানসিক ভয় থেকে যেন একটা সেই বাস্তবিক কিছু একটা ঘটতে চলেছে বলে মনে হচ্ছে। এরপরে সুন, খুব তাড়াতাড়ি, ভিলেজার্স অ্যাপিয়ার, গ্রামবাসীরা এলো, উইথ আ ট্রাজিক সাইট, একটা খুব ভয়ঙ্কর দৃশ্য সাথে নিয়ে আসলো। দৃশ্যটা কি? বার্টলিস বডি, বার্টলির মৃতদেহ, ড্রাউন্ড আফটার এ রাইডিং অ্যাক্সিডেন্ট, সে ডুবে গেছে আফটার এ রাইডিং অ্যাক্সিডেন্ট, একটা রাইডিং ঘোড়া অ্যাক্সিডেন্টে, ঘোড়ায় চড়ার সময় অ্যাক্সিডেন্টে সে নিচে পড়ে ডুবে গেছে। দ্য নিউজ কনভার্টস অল ফিয়ার ইন্টু রিয়েলিটি। এতক্ষণ ওর মা মিথ্যা ভয় পাচ্ছিল যে আমি আমার মৃত ছেলেকে দেখেছি ওর পেছন পেছন, সাইকোলজিক্যাল যে ভয়, সেটা কিন্তু এবার রিয়েলিটিতে পরিণত হলো। সত্যি সত্যি ওর জীবিত একমাত্র ছেলেকেও হারালো। মৌরিয়া রিকগনাইজেস দ্য এন্ড অফ হার মেল লাইন। ও বুঝতে পারলো যে ওর সংসারের যে পুরুষ বংশ সব শেষ হয়ে গেছে। দ্য রিচুয়াল প্রিপারেশনস ফর বুরিয়াল বিগিন। এখন কোন রিচুয়াল তৈরি হচ্ছে? আশীর্বাদের না, বুরিয়াল মানে হচ্ছে তাকে কবর দেওয়ার জন্য রিচুয়াল শুরু হলো। দেয়ার ইজ এ স্ট্রং কমিউনিয়াল রেসপন্স, এবং পার্শ্ববর্তী সকলেই কিন্তু বেশ সহায়ক ছিল। দ্য নেইবার্স অ্যাসিস্ট অ্যান্ড মোন, প্রত্যেকটা প্রতিবেশীরাই কিন্তু মানে কি করলো, অ্যাসিস্ট করলো, সাহায্য করলো ওদেরকে, এবং সবাই মর্ন করলো, মানে সবাই শোক করলো। তো এই ঘটনাটাই কিন্তু নাটকের একদম সেই ক্লাইম্যাক্স, ঠিক আছে? যে দৃশ্যের পূর্বাভাস, এতক্ষণ ও যেটা আভাস পাচ্ছিল যে ছেলে হয়তো মারা যাবে, হয়তো গেলে আমার এটা ভয় ওটা ভয়, সেটা কিন্তু সত্যে পরিণত হলো। তারপর সামাজিক যে রেওয়াজ রীতিনীতি সেগুলো শুরু হলো, শোকের মহল চারিদিকে, সবাই একাত্ম হয়ে সবাই রিচুয়ালটা পূরণ করলো। আফটার পারফর্মিং লাস্ট রাইটস অ্যান্ড স্প্রিঙ্কলিং হোলি ওয়াটার, মৃত্যুর পর আমরা সবাই গঙ্গার জল যেরকম সেটাই হোলি ওয়াটার ছেটালো, শেষ কীর্তি সম্পন্ন করলো। মৌরিয়া এক্সপিরিয়েন্সেস আর চেঞ্জ, মৌরিয়া নিজের মধ্যে একটা চেঞ্জ ফিল করলো। দ্য বার্ডেন অফ সাসপেন্স অ্যান্ড ফিয়ার ইজ গান। এই যে সবসময় ওর মধ্যে ভয় ছিল আমার ছেলের বংশ শেষ হয়ে যাবে, আমার ছেলে মারা যাবে, সবসময় আতঙ্ক, আমার কি হবে, আমার এই ক্ষতি ওই ক্ষতি হবে, সেটা চলে গেল। শি সেজ, সে মেনে নিল, এবং তাই সে বলছে দে আর অল গান নাও, তারা সবাই এখন চলে গেছে। তারা মানে কারা? তার সমস্ত ছেলেগুলো এখন মৃত। অ্যান্ড দেয়ার ইজ নাথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, সমুদ্র আমার আর কি করতে পারে, ও তো সব নিয়ে নিয়েছে, আমার থেকে ছিনিয়ে নেওয়ার মতো ওর আর কিছু নেই। দিস লাইন শোজ, আর এই লাইনটাই নাটকের, এটা পুরো লাইন, এটাই শো করছে যে নট
ক্যালাসনেস বাট এক্সস্টেড অ্যাকসেপ্টেন্স। এটা কিন্তু এরম না যে ঠিক আছে নেই নেই, এরম না। এটা হচ্ছে ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে এই হারানো, ছেলেদের মৃত্যু, হ্যাঁ, কাউকে হারানো যে জীবনের একটা বাস্তব সত্য, সেটা ও হ্যাঁ মেনে নিচ্ছে, যেটা খুবই এক্সস্টেড, খুবই বাজে, খুবই নিষ্ঠুর একটা সত্য, বাট এটা আমাদের মেনে নিতে হচ্ছে। শি মুভস ফ্রম ডেসপারেট প্লিডিং। প্রথমে ওকে দেখেছিলাম কি প্লিড করছে ছেলেকে না যাওয়ার জন্য, তাই না, কত কাকুতি মিনতি, সেখান থেকে কাম রেজিগনেশন, আস্তে আস্তে ব্যাপারটা ছেড়ে দিচ্ছে পুরো। দ্য প্লে এন্ডস উইথ দিস অ্যাকসেপ্টেন্স। নাটকটা শেষই হয় এই অ্যাকসেপ্ট মানে আত্মসমর্পণ বা মেনে নেওয়ার মধ্যে দিয়ে। দ্য ট্র্যাজেডি ইজ কমপ্লিট। যদিও দুঃখ তো ঘটে গেছে, সব ছেলেকে হারিয়েছে, নাটকটা কি ট্র্যাজেডি হলো তো। বাট সো ইজ আ স্ট্রেঞ্জ পিস। আর একটা অদ্ভুত শান্তিও আসে যে এখন মরিয়া আর অত আকুল ব্যাকুল থাকবে না। তাহলে শেষটা শুরুতে ফিরিয়ে নিয়ে আসে, সমুদ্রর মতো আর কি। এখানে আমরা একটা মেসেজ পাই। সেই মেসেজটা কি? সিনস নাটকে দেখায় যে বারবার ক্ষতি কিভাবে মানুষের মানসিকতা বদলে দেয়। গোপনীয়তা, অনুষ্ঠান, অশুভ দৃষ্টি, সামাজিক শোক, শেষমেশ সব কিছু বা ভাগ্যের উপরে তার আত্মসমর্পণ, তাই না? নিয়তির বিরুদ্ধে মানুষের যে প্রতিক্রিয়া, ক্রমান্বয়ে প্রতিক্রিয়া কিভাবে বদলায়। প্রথমে নিয়তি যা ফেট, যা ভাগ্যে লেখা আছে, মানুষ মানতে চায় না, যেটা হবে সেটা তো হবেই, ইনএভিটেবল যেটা। কিন্তু মানুষ যখন এগুলোকে মেনে নিতে শেখে, সে একটা আলাদা শান্তিতে বা আলাদা স্ট্রং পজিশনে চলে যায়। দুঃখের নাটকটা এবং একটু অন্যরকম এই ফিলিংটা। এখন মরিয়া হয়তো সত্যি ওর কষ্ট, কিন্তু ও কিন্তু ভীষণ পাওয়ারফুল ফিল করবে এবং কাম ফিল করবে আফটার অ্যাকসেপ্টিং দিস সিচুয়েশন। এই সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করার পরে। এই ছিল তোমাদের রাইডার্স টু দ্য সি, সমুদ্রের সারথি যারা। ঠিক আছে।